শারীরিক অবস্থায় স্থিতিশীল হলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশে। ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানালেন মির্জা ফখরুল। সংকটকালে মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা তারেক রহমানের। তার দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই বললেন প্রেস সচিব। সংকটময় অবস্থায় থাকা বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে দলের পক্ষ থেকে দোয়া, সুস্থতা কামনা রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলোর। গণভোট নিয়ে একসাথে প্রচারণা চালাবে সরকার ও নির্বাচন কমিশন, জানালেন সিইসি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। অতীতের রাজনৈতিক প্রভাবে ব্যাংক খাতে এমন বিপর্যয় বলছেন গভর্নর। অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগের বিকল্প দেখেন না রাজনীতিবিদরা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে। তার শারীরিক অবস্থা এখন দেশের বাইরে নেয়ার মতো না হলেও ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণার সময় একথা জানান মির্জা ফখরুল। আর এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। সংকটাপন্ন মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও রয়েছে। তবে অন্য সকলের মতো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুকে জানিয়েছেন তিনি। এরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুক পোস্টে জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। আর দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান জানান, তারেক রহমান অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে মায়ের চিকিৎসার খোঁজ রাখছেন। দলমত শ্রেণী পেশা নির্বিশেষে দেশের প্রায় সবার দৃষ্টি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এমন বাস্তবতায় নানা স্তরে আলোচনা কবে দেশে ফিরবেন তার সন্তান তারেক রহমান। এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সকলের মতো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। পরে বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুকে বিষয়ে পোস্ট করেন। জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। এদিকে ডিবিসি নিউজের সাথে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক এমপি ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান এবং রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আলম সওদাগর। তারেক রহমানের দেশে ফেরায় বাধা কোথায় জানতে চাইলে স্পষ্ট জবাব দেননি কেউ। তিনি তার মার সুচিকিৎসার জন্য বারবার তিনি যুক্ত থাকেন, সেই মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন। নিশ্চয়ই আসার ইচ্ছাটা অনেক প্রবল। নিশ্চয়ই তিনি হয়তো অপেক্ষা করছেন যে দেশের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছেন। যদি ম্যাডামকে বাইরে নিতে হয় তখন তো তার এখানে সরাসরি না এসে সেখানেই হয়তো তিনি কথা বলবেন। সেই জন্য হয়তো তিনি সিদ্ধান্তগুলি তার ব্যক্তিগত একদম, যে কেন তিনি এটাকে স্পর্শকাতর বলছেন এবং তিনি কেন বলছেন যে এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার একক নিয়ন্ত্রণাধীন নয়, সেই প্রশ্নটা আরো জোরালো ভাবে আমাদের সামনে এসে দেখা দিল। দলীয় নেতাকর্মী যা আমরা যারা শুভাকাঙ্ক্ষী দেশ নিয়ে চিন্তা করছি, তারা সবার সামনেই এই বিষয়টা একটি গভীর একটা চিন্তার বিষয় হিসাবে সামনে চলে আসলো। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থাতেই আছে। তেমন কোনো উন্নতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। তাই উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রতি মুহূর্তে তার অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার সুস্থতা কামনায় সবার দোয়া চাইছেন তারা।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে যান দলের নেতারা। গত 2 দিনে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি জানিয়ে দোয়া চান দেশবাসীর কাছে। আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। সকাল থেকেই দলের নেতাকর্মীরা ভিড় করেন হাসপাতালের সামনে। সেখানে দলের নেতা খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা ওনারা করছেন। আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের ডাক্তাররা এবং আল্লাহর অশেষ রহমতে ইনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন। চাইনিজ ডাক্তারও যুক্ত হয়েছে, জন হপকিন্সের প্রফেসর 2-1 জন আছেন। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন। ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। তার শারীরিক অবস্থায় উদ্বেগ জানিয়েছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এনসিপি জানায় অবস্থা ক্রিটিক্যাল, তবে সজাগ আছেন বেগম জিয়া। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এতে অংশ নেন দলের নেতাকর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নেতারা বলেন, দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া সুস্থ থাকা জরুরি। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন, এটি তাদের প্রার্থনা। শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা তেতলি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত মুসল্লিরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করেন। এতে অংশ নেন সিলেট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। বলেন, দেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা জরুরি, এজন্য সবার কাছে দোয়া চাওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করে আমরা আজকের এই মানুষের ডোর টু ডোর আমরা যাচ্ছি। এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, এই দেশের প্রত্যেকটা ধর্ম বিশ্বাসীদের স্বার্থে বেগম খালেদা জিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। টাঙ্গাইলের সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যোগ দেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন, এটিই প্রার্থনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করেছি আমরা, আল্লাহ যাতে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আবার এই দেশের মানুষের সাথে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। বেগম খালেদা জিয়ার পৈতৃক জেলা ফেনীতে দোয়া মাহফিল হয়েছে। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুসল্লিরা দোয়ায় অংশ নেন। এতে যোগ দেন বহু নেতা কর্মী। এছাড়া বিএনপি চেয়ারপারসনের স্বজনরাও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সারা বাংলাদেশে ওনার জন্য দোয়া দিচ্ছে। এখন আমি তারপরে আবারও দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, ওনার দীর্ঘ এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইতেছি দেশবাসীর কাছে। দোয়া মাহফিলে আমরা ওনার আরোগ্য লাভের জন্য জাতির কাছে আমরা দোয়া পাচ্ছি, আপনাদের মাধ্যমেও আমরা ওনার জন্য দোয়া পাচ্ছি। লালমনিরহাটে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অংশ নেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা দেশের জনগণ সবসময় স্মরণ করবে। লেখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি গত 23শে নভেম্বর সন্ধ্যার পরে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে উনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং উনি একটু অসুস্থ বোধ করায় ওনাকে প্রতিবারের ন্যায় এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং ওনার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাত্রে এখানে ভর্তি করা হয়। পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে ইউকে এবং USA সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত 27 তারিখ অর্থাৎ 27 তারিখ সকালবেলায় ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা CCUতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জিয়াউল হক এবং ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে, প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন সহ বাংলাদেশের বাইরে থেকে, আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর হামিদ রব এবং প্রফেসর ডক্টর হ্যামিল্টন, আর ইউকে থেকে প্রফেসর ডক্টর পেট্রি ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান, উনি একজন কার্ডিওলজিস্ট, উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার 27 তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে 23 তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, ওনার ছোট ভাই শামিল ইস্কান্দার সাহেব সহ ওনার অন্যান্য সকল আত্মীয় স্বজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ সহ দলের সকল স্তরের নেতা কর্মীদের সবার সার্বিক সহযোগিতায়
এবং এভার কেয়ার হসপিটালের চিকিৎসক, কর্মকর্তা এবং নার্স, তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে। ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এস দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই। দলের মহাসচিব এবং দল থেকে আগে জানানো হয়েছে, দোয়া চাওয়া হয়েছে। অনেক মানুষ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও অনেকে ওনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই হসপিটাল একটি হাসপাতাল, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আরও 300 জন রোগী ভর্তি আছে, যাতে রোগীদের চিকিৎসা কার্যক্রম কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই জন্য দলীয় নেতা কর্মী শুধু নয়, বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছেন। ইমোশন আছে, আবেগ আছে, ওনার প্রতি ভালোবাসা আছে, সেই জন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করব হসপিটালে যথাসম্ভব কম ভিড় করে আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রাব্বুল আলামিন এর কাছে ওনার আর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদেরকে চিকিৎসা কার্যক্রম যাতে সঠিকভাবে ওনারা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। বিশেষ করে সংবাদকর্মী ভাইয়েরা, আপনারা যে নিরন্তর পরিশ্রম করে বিগত 6টি বৎসর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবারকে, বিএনপির প্রতি আপনাদের যে ভালোবাসা দেশের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন, সেজন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতা কর্মী, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রোগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই। ইনশাআল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন এবং আপনাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে অনুরোধ করার জন্য বলেছেন যে উনি সার্বক্ষণিকভাবে যেমন এই চিকিৎসার যেমন খোঁজখবর নিচ্ছেন এবং উনি সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বোত্তম সহায়তা এবং ওনার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ, দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশেষ অবস্থাটা কি, আর হচ্ছে বিদেশ নেওয়ার বিষয়টা নিয়ে আসলে কি সিদ্ধান্ত আপনারা রয়েছে? আর বিদেশের ব্যাপারে বিদেশে এয়ার অ্যাম্বুলেন্স আছে, দুইটাই বিষয়। আপনাকে আমি একটা জিনিস আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে সবাইকে আশ্বস্ত করতে চাই, চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী যারা আছে, ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবং মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে উনার জন্য সারা পৃথিবীর নয়, সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যখনই শারীরিকভাবে চিকিৎসকরা, বিশেষ করে মেডিকেল বোর্ড, এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই উনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে
আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে, আপনাদেরকে জানানো হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 147 ময়মনসিংহ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 2 আসনে। আমরা সারাদিনই এখানকার প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। একেবারেই ফুলপুর এবং তারাকান্দা এই দুটি উপজেলা নিয়ে ময়মনসিংহ 2 আসন। আমরা শুনেছি সাধারণ ভোটারদের কথা। আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি, এই এমন অভিযোগ রয়েছে সাধারণ ভোটারদের। একেবারে ঢাকা থেকে সীমান্তবর্তী শেরপুরের যে সড়কপথ, এই সড়কপথ বাদে এই উপজেলা দুটোর প্রায় প্রতিটি রাস্তাই একেবারে জনাকীর্ণ এবং ভেঙে একাকার অবস্থা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ 2 আসনের প্রার্থী শেখ মতিউর রহমান, হাফেজ মাওলানা শেখ মতিউর রহমান। একটু বলবেন যে আসলে কেন উন্নয়নের ছোঁয়া লাগেনি আপনাদের এই দুটো উপজেলায়? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমাদের সীমান্তবর্তী এলাকা বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছিলেন তারাকান্দা থেকে নির্বাচিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের ফুলপুরে একটু গ্যাপ ছিল। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, পাশাপাশি দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে চাইব বা করব, আমাদের অঙ্গীকার। পাশাপাশি আপনাদের এই যে ফুলপুর এবং তারাকান্দা উপজেলা, এখানকার যে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, দুটারই তো বেহাল দশা। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই, ফুলপুরে চিকিৎসার মান ভালো নেই, যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজে যেতে হচ্ছে। তো আসলে এইটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? আমরা যদি ক্ষমতায় যেতে পারি এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে আমরা ডাক্তার যেন ফুলপুর এবং তারাকান্দা তাদের যে নিজস্ব কর্মস্থল এখানে অবস্থান করে এটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, এবং রোগীদের সেবার মান যথাযথভাবে যেন পায় এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় আগেই তো আপনাদেরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাবার পর থেকেই আপনি এলাকার মানুষজনের কাছে যাওয়া শুরু করেছেন। আমিও দেখলাম আপনারা পথসভা করছেন। তো আসলে মানুষ কিভাবে গ্রহণ করছে এই মুহূর্তে? আসলে মানুষ কি বলছে আপনাদের বিষয়ে? মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে, যেখানেই যাচ্ছি মানুষ উপচে পড়ে আমাদেরকে গ্রহণ করছে, মানুষ দোয়া দিচ্ছে, মানুষ বারবার বলছে আপনারা যদি আসেন এই বছর আমরা ইসলামের পক্ষে শক্তিকে আপনাদেরকে দিব, আলেমুল আমাদেরকে আমরা সংসদে নিব। বিগত সময় যারা ক্ষমতায় ছিল তারা ওইভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, দুর্নীতি মুক্ত করতে পারেনি। আমরা এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে এবং মানুষ চাচ্ছে সমাজে যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি মুক্ত হয়, সুদ ঘুষ বাণিজ্য বন্ধ হয়, চাকরি ক্ষেত্রে যেন যুবকরা তারা টাকার বিনিময়ে চাকরির পরিবর্তে তারা যেন বিনা টাকায় এবং ঘুষের পরিবর্তে সহজ সুন্দরভাবে এবং সরাসরি আমরা এটা নিশ্চিত করব যেন কোনো টাকার মাধ্যমে চাকরি হবে না, কোনো ঘুষের মাধ্যমে চাকরি হবে না। যার যার এই আসনে তো বিএনপি এবং জামায়াতের প্রার্থীও রয়েছে। তো আপনি আসলে আপনার নিজেকে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আপনি মনে করেন? আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত। আমাদের ইসলামিক দলগুলো 8 দল একত্রিত জোট হয়েছে, ওখান থেকে যদি আমাকে মনোনীত করা হয় ইনশাল্লাহ আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত ইনশাল্লাহ। ভবিষ্যতে আসলে তরুণ, নারী এবং যেহেতু আপনি সীমান্তবর্তী কথা বললেন, এখানে আদিবাসী ভোটারও রয়েছে বেশ কিছু, তো আসলে তাদের জন্য আপনার কি করার পরিকল্পনা খুব সংক্ষেপে বলুন? আমাদের অন্যান্য ধর্মাবলম্বী বা আদিবাসী যারা ভোটার আছে তারাও আমাদের বাংলাদেশের নাগরিক। আমরা যেভাবে যেরকম সুযোগ সুবিধা পাই তারাও 100% ওইভাবে সুযোগ সুবিধা গ্রহণ করবে, তারাও নিরাপত্তার সাথে থাকবে, অন্য ধর্মাবলম্বীরাও তারা নিরাপত্তার সাথে থাকবে। এই জন্য আমরা চাই ইসলামের পক্ষে যে শক্তি আছে আমরা ন্যায় ইনসাফ 100% প্রতিষ্ঠা করব, তাদেরও 100% নিরাপত্তা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকাতে আসলে এখন পর্যন্ত কোনো কলকারখানা বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে বিগত সময় যারা ক্ষমতা ছিল ওইভাবে লক্ষ্য করে নাই। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা যাই ইনশাল্লাহ যারা বেকার আছে তাদের জন্য কর্মের ব্যবস্থা করব, প্রশিক্ষণের ব্যবস্থা করব, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ।
ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল ময়মনসিংহ 1 এবং ময়মনসিংহ 2 আসনে। আগামীকাল ময়মনসিংহ 3 এবং ময়মনসিংহ 4 আসনের প্রার্থীদের কথা জানানোর চেষ্টা করব আপনাদের, এবং একই সাথে সাধারণ ভোটারদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করবে ডিবিসি নিউজ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।